দেশে করোনায় আরও 22 জনের মৃত্যু। ভারতীয় ধরনে আক্রান্ত একজন ক্যান্সার জটিলতায় মারা গেছেন, বাকি 5 জন সুস্থ। করোনা সংক্রমণ ঠেকাতে সারা দেশে 23 মে মধ্যরাত পর্যন্ত বাড়ছে লকডাউন। আগামীকাল প্রজ্ঞাপন জারি। দেশে করোনা লকডাউনের মেয়াদ বাড়ায় 23 মে খুলছে না স্কুল কলেজ, জানালেন শিক্ষা উপমন্ত্রী। বিধিনিষেধের মধ্যেই ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে বাড়ছে মানুষ। পাটুরিয়া ফেরিঘাটে দক্ষিণাঞ্চলমুখী যাত্রীদের ভিড়। স্বাগত সংবাদ সন্ধ্যায়, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গত 24 ঘন্টায় করোনায় দেশে আরও 22 জনের মৃত্যু হয়েছে। 3758 নমুনা পরীক্ষায় নতুন রোগী 261 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 6.95%। ঈদের ছুটিতে নমুনা পরীক্ষা 1/4 নেমে আসায় শনাক্ত হয়েছে 13 মাসের মধ্যে সর্বনিম্ন। শনিবার দুপুর পর্যন্ত গত 24 ঘন্টায় 459টি ল্যাবে নতুন পরীক্ষা হয়েছে 3758টি। এ পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 7,79,796 জনে। করোনায় আরও মৃত্যু হয়েছে 22 জনের। মৃতদের মধ্যে পুরুষ 17 এবং নারী 5 জন। এ নিয়ে মোট প্রাণহানি 12,124 জনের। বিশেষজ্ঞদের আশঙ্কা, ঈদে গাদাগাদি করে বাড়ি ফেরা ও কর্মস্থলে অবাধ যাতায়াতের কারণে বাড়তে পারে করোনার প্রকোপ। তৃতীয় ঢেউ ঠেকাতে সরকারকে কঠোর লকডাউন বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন তারা। কঠোরভাবে নজরদারিতে রাখতে হবে, যারা বাড়ি গেছে তারা যাতে এর মধ্যে ঈদের পরে বাড়ি ফিরতে না পারে। অ্যাটলিস্ট তাদের 14 দিন পরে তারা যদি আসে স্বাস্থ্যবিধি মেনে, তাহলেই আসলে সংক্রমণ না বাড়ার সম্ভাবনা থাকে। তারা বাড়িতেই থেকে যেন স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করে, পরিবারের সবার সাথে দেখা সাক্ষাৎ করে, বাইরে আত্মীয় স্বজন, বাজারঘাট, বিভিন্ন জায়গায় যাতে ঘোরাফেরা না করে। এদিকে নতুন করে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও 964 জন। এ নিয়ে মোট সুস্থ 7,21,435 জন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনার ভারতীয় ধরনে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে ক্যান্সারজনিত জটিলতায়। ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত বাকি 5 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে ভারত ফেরত আরও 2 জনের করোনা শনাক্ত হয়। তারা ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা তা জানতে জিনোম সিকোয়েন্স করছে স্বাস্থ্য অধিদপ্তর। গত মাসে ভারতে চিকিৎসা শেষে করোনা আক্রান্ত হয়ে দেশে ফেরেন বেশ কয়েকজন। এদের মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয় 6 জনের। 2 জন যশোরে ও বাকি 4 জনের চিকিৎসা চলে ঢাকায়। 15 দিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একই পরিবারের 3 জন সহ মোট 5 জন। তবে মারা গেছেন একজন, তার বয়স 60 বছরের বেশি। ক্যান্সার জনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। একজন রোগী যার যথেষ্ট বয়স হয়েছিল এবং উনি কার্সিনোমায় ভুগছিলেন, তিনি ক্যান্সার জনিত যে জটিলতা ছিল সেই জটিলতাতে তিনি ইন্তেকাল করেছেন। তাছাড়া বাকি 5 জন এই মুহূর্তে সুস্থ আছেন, ভালো আছেন। এদিকে ভারত ফেরত আরও 2 জনের করোনা শনাক্ত হয়েছে। তারা মহাখালীর ডিএনসিজি কোভিড হাসপাতালে ভর্তি আছেন। সম্পর্কে তারা শাশুড়ি ও পুত্রবধূ। তারা করোনার ভারতীয় ধরনে আক্রান্ত কিনা তা জানতে জেনোম সিকোয়েন্সের জন্য নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর। তাদেরকে আমরা বক্ষব্যাধি হাসপাতালে আলাদা করে আইসোলেশনে নিয়ে যাব। তার কারণ হলো যে ডিএনসিসি মার্কেটে আমরা বাংলাদেশের ভেতর থেকে যে সমস্ত রোগীরা আসবেন আমরা তাদেরকেই দেখভাল করব। কিন্তু যেহেতু ভারতীয় ভেরিয়েন্টটি একেবারেই নতুন, এইটি নিয়ে আমাদের যথেষ্ট উদ্বেগ আছে, যথেষ্ট শঙ্কা আছে। সেই জন্য এই জাতীয় রোগীদেরকে আমরা একেবারেই অন্য রোগীদের চেয়ে আলাদা করে রাখছি। যদি দেখা যায় যে না, তারা ভারতীয় ভেরিয়েন্টে আক্রান্ত হননি, যেটি বাংলাদেশে প্রচলিত আছে সেই রকমই কোনো একটি ভেরিয়েন্ট, সেই ক্ষেত্রে তাদের চিকিৎসা 8-10 জন স্বাভাবিক রোগীর মতনই একইভাবে হবে। দেশে যাদের দেহে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে তারা ভারত থেকে ভাইরাস নিয়ে ফিরেছেন। ভারতীয় ধরন দেশে ছড়ানোর এখন পর্যন্ত কোনো প্রমাণ মেলেনি বলছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ বাড়ল 7 দিন। এরই মধ্যে এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, কাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। ফলে বিধিনিষেধের বহাল থাকবে 23 মে মধ্যরাত পর্যন্ত। করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ বাড়ছে আরও 7 দিন। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এ নিয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করবে। নতুন ঘোষণা অনুযায়ী বিধিনিষেধ থাকবে আগামী 23 মে মধ্যরাত পর্যন্ত। আগের 3 দফা বিধিনিষেধের সঙ্গে এবারও আরও কিছু নির্দেশনা যোগ করে নতুন প্রজ্ঞাপন জারি হবে। করোনার দ্বিতীয় ধাক্কায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় 5 থেকে 13 এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ দেয় সরকার। এরপর 14 এপ্রিল থেকে লকডাউনের মেয়াদ বাড়ানো হয় 7 দিন। সেটির বিধিনিষেধ আরও কঠোর করে বিধিনিষেধ আরোপ করা হয় 28 এপ্রিল পর্যন্ত। পরে আরেক দফা বাড়িয়ে তা করা হয় 5 মে পর্যন্ত, যা পঞ্চম দফায় বেড়ে দাঁড়ায় 16 মে ঈদ পর্যন্ত। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, করোনা রোধে কঠোর বিধিনিষেধ 23 মের পরও বাড়ানো হবে কিনা সে বিষয়ে অবস্থার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেবে সরকার। আমাদের 7% কাছাকাছি শনাক্ত এসেছিল, আর কালকে আবার 10 ক্রস করলো। এইটা যদি আবার বাড়তে থাকে তার মানে প্রবণতা বোঝাই যাবে, দেন তখন আমাদের আবার করতে হবে। আপাতত 7 দিন, দেন পরে এক্সটেন্ড করা যাবে অবস্থা বুঝে। প্রতিমন্ত্রী আরও জানান, রোববার মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে বৈঠকে করোনা বিস্তার রোধের পরিকল্পনা নির্ধারণ হবে। এই ঈদে বাড়ি যাওয়া ও শপিংয়ের সময় স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ বাড়ার শঙ্কা রয়েছে বলে জানান ফরহাদ। তাই যারা ঈদের ছুটিতে বাড়ি গেছে তাদের ঢাকায় ফেরা নিয়েও সিদ্ধান্ত আসবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। যেভাবে মানুষজন গেল, প্লাস হচ্ছে শপিং এ অনেকে মাস্ক ছাড়া কেনাকাটা করলো, এখন আক্রান্তের সংখ্যা বেড়ে যাবার কথা। আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে যে 22, 24, 26 তারিখের দিকে, তো সেইটার দিকেই কিন্তু আমাদের নজরটা। হ্যাঁ, এইটা আমাদের ম্যানেজমেন্ট কি হবে বা এটা যদি বাড়ে, আমাদের এইটার উপর নজরদারি আমাদের করার চেষ্টা করছি। মানুষের চলাচল স্বাভাবিক করতে স্বাস্থ্যবিধির কঠোর বাস্তবায়নে সরকার কি উদ্যোগ নেবে সে বিষয়ে দ্রুতই দিক নির্দেশনা আসবে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউন বাড়লে 23 মে স্কুল কলেজ খুলবে না বলে জানিয়েছে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। মুঠোফোনে তিনি জানান, স্কুল কলেজ খোলার ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের কিভাবে অগ্রাধিকার দেওয়া যায় সে বিষয়টি নিয়ে কাজ চলছে। এর মধ্যে এই দুই পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী স্কুল খোলার পর 60 দিন ক্লাস নিয়ে 15 দিন সময় দিয়ে এসএসসি পরীক্ষা নেওয়া হবে, আর 80 দিন ক্লাস নিয়ে 15 দিন সময় দিয়ে হবে এইচএসসি পরীক্ষা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত জানিয়েছে 23 মে না খোলার। করোনার কারণে গত বছরের 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এরপর থেকে যেসব প্রতিষ্ঠান সামর্থ্য আছে তারা অনলাইনে ক্লাস নিচ্ছে। সেই সঙ্গে সংসদ টিভিতে ক্লাস লেকচার প্রচার হচ্ছে। সরকারের সর্বাত্মক চেষ্টায় করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রিত হলেও ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা মানুষের স্রোতের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জনসমাগম এড়িয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ সতর্কতার সাথে চলাফেরার আহ্বান জানান তিনি। সকালে তার সরকারি বাসভবনে ভিডিও ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। গাদাগাদি অবস্থায় চলাচলের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এমত অবস্থা জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে ঈদ পরবর্তী চলাচলের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা পালনের আহ্বান জানাচ্ছি। বিধিনিষেধের মধ্যেই ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে। গ্রামে স্বজনদের সঙ্গে দেখা করতে বাড়ি যাচ্ছেন তারা। করোনায় গত বছর 2 ঈদে ছিল না আনন্দের আবহ। এরপরও কর্মস্থল না ছাড়ার নির্দেশনা না মেনে এবং করোনা সংক্রমণ ঝুঁকি উপেক্ষা করেই প্রিয়জনের টানে রাজধানী ছেড়েছেন লাখো মানুষ। ফলে ঈদের দ্বিতীয় দিনেও অনেকটাই ফাঁকা রাজধানী। করোনা সংক্রমণ ঠেকাতে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। তাই ভোগান্তি সয়ে গ্রামে গিয়ে ঈদ করতে পারলেও অনিশ্চয়তা ঢাকায় ফেরা নিয়ে। যদিও বিধিনিষেধের কারণে অনেকেই থেকেছেন কর্মস্থলে। কাল সরকারি ছুটি শেষ হলে ভিড় বাড়তে পারে রাজধানীর সড়ক।
ঈদের দ্বিতীয় দিনেও গ্রামে ফিরছেন মানুষ। সকাল থেকেই পাটুরিয়া ঘাটে ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী যাত্রীদের ভিড়। এ সময় স্বাস্থ্যবিধি না মেনেই ফেরিতে নদী পারাপার হতে দেখা যায় অনেকে। তারা বলছেন ভোগান্তি কমাতে ঈদের পরদিনকেই বেছে নিয়েছেন তারা। তবে এদিন ঢাকামুখী মানুষের তেমন চাপ দেখা যায়নি। ঘাট কর্তৃপক্ষ জানায় রোববার থেকে বাড়তে পারে ঢাকামুখী মানুষের চাপ। এদিকে চাপ সামাল দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানায় বিআইডব্লিউটিসি। সংবাদ সন্ধ্যায় নিচ্ছে একটা বিরতি, ফিরব আরো খবর। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেক মানুষ। এ নিয়ে আরো জানাতে গাবতলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, একটু যদি জানান যে এই মুহূর্তে গাবতলীর পরিস্থিতি কি, কত মানুষ ঢাকা ছেড়ে যাচ্ছেন, তারা কিভাবে যাচ্ছেন? দূরপাল্লার গাড়ি তো বন্ধ। নাহিদের সংযোগটি আমরা স্থাপন করতে পারছি না, চলে যাচ্ছি পরের সংবাদ। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZN জাহিদ হোসেন। সকালে তিনি এ তথ্য জানান। তিনি জানান, প্রতিদিনই খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, তবে এখনও তার কিছু জটিলতা রয়েছে। শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা চিকিৎসকদের। এভার কেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে 10 সদস্যের একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। করোনা পরিবর্তিত জটিলতার পাশাপাশি খালেদা জিয়া পুরনো রোগ আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ হার্ট ও কিডনি সমস্যায় ভুগছেন। সরকারের মানবিক সিদ্ধান্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবার কারাগারের বাইরে ঈদ করেছেন, কিন্তু ঈদের দিনও বিএনপি বিষোদগার করায় এর কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে এই মন্তব্য করেন তিনি। বেগম খালেদা জিয়া হাসপাতালে ঈদ উদযাপন করছে। বেগম খালেদা জিয়ার তো কারাগারে ঈদ উদযাপন করার কথা ছিল, কারণ তিনি তো দণ্ডপ্রাপ্ত আসামি এবং তাকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মহানুভবতা দেখিয়ে তাকে কারাগার থেকে মুক্তি দিয়েছেন শাস্তি স্থগিত রেখে। এজন্য বিএনপির বরং আওয়ামী লীগকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন। রাজশাহীতে প্রশাসনের বেঁধে দেওয়ার সময়ে গাছ থেকে নামানো শুরু হয়েছে মৌসুমের সবচেয়ে রসালো ফল আম। প্রথম দিন সব ধরনের গুটি আম পাড়তে পারছেন চাষিরা। এখন যে আম পাড়া হচ্ছে তা স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে, আর সারা দেশে বাজারে আম উঠতে সময় লাগবে আরও সপ্তাহখানেক, বলছেন ব্যবসায়ীরা। গেল কয়েক বছর ধরে জেলা প্রশাসন, আম চাষি ও ফল গবেষকদের সমন্বয় বৈঠকে রাজশাহী জেলায় আম পাড়ার দিন নির্ধারণ করা হয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। জেলা প্রশাসনের নির্ধারিত দিন শনিবার সকাল থেকে গুটি জাতের আম পাড়তে শুরু করেন আম চাষি ও বাগান মালিকরা। বাজার ভালো এবং পাশাপাশি যে বাকি আমগুলো আছে সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে সবাই পারবে বলে মনে হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, এখন যেসব আম পাড়া হচ্ছে তা স্থানীয় বাজারেই বিক্রি করা হবে। তবে রপ্তানিযোগ্য আম বাজারে উঠতে এখনো সময় লাগবে সপ্তাহখানেক। করোনা পরিস্থিতিতে রাজশাহীর সবচেয়ে বড় আমের পাইকারি বাজার বানেশ্বর বাজারের ক্রেতা সংকটে চিন্তিত ব্যবসায়ীরা। খিরসা, গোপাল এগুলা আসেনি বাজারে, এগুলো আসতে 10 থেকে 15 দিন সময় লাগবে। গাড়ি ঘোড়া যদি বন্ধ থাকে তাহলে আমাদের এখানে বাজারে যদি আম আসে, যদি পাইকারি পার্টি না আসে বাইরে থেকে, এখানে তো আম আমরা বেচতে পারবো না। আগামী 20 মে গোপালভোগ, লখনা 25 মে, হিমসাগর 28 মে, ল্যাংড়া 6 জুন, আম্রপালি ও ফজলি 15 জুন এবং সবশেষ 10 জুলাই পারা হবে আশ্বিনা ও বাড়ি 4 জাতের আম। তবে কোনো বাগানে আম বেঁধে দেওয়ার সময়ের আগে পাকলে স্থানীয় প্রশাসনকে জানানোর পর তা পারতে হবে। প্রত্যন্ত অঞ্চলে এবং বিদেশেও যাতে আম আমরা রপ্তানি করতে পারি, সেজন্য পরিবহন ব্যবস্থা সুন্দর করার জন্য আমরা সকলের সহযোগিতা আজকে চেয়েছি। যখন আম পরিবহন করবেন তখন পথিমধ্যে কোনো রাস্তাঘাটে কোনো ধরনের চাঁদাবাজি থেকে শুরু করে বা কোনো হ্যাজার্ড তারা যাতে না পায়, সেজন্য আমাদের পুলিশ বিভাগ সচেতন রয়েছে। রাজশাহী জেলায় এবছর 17,943 হেক্টর জমিতে আম চাষ হয়েছে, আর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,14,000 টন। কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয় না হলে এই আম দিয়েই রাজশাহী সহ দেশের চাহিদা পূরণ করা সম্ভব, জানিয়েছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সংবাদ সন্ধ্যায় নিচ্ছে আরও একটা বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে।
হাটহাজারীতে হেফাজতের নাশকতার মামলায় সাবেক এমপি শাহজাহান চৌধুরী 3 দিনের রিমান্ডে, হামলায় ইন্ধনের অভিযোগ। এক মাসে অনলাইনে 1,500 কোটি টাকার পণ্য বিক্রি, পোশাক ছাড়াও চাহিদা ছিল খাবার ও নিত্যপণ্য। চট্টগ্রামের হাটহাজারীতে নাশকতার মামলায় গ্রেপ্তার সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালতে তাকে উপস্থাপন করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে ভোরে সাতকানিয়া পৌরসভার সমদরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, হাটহাজারীতে গত 26 থেকে 28 মার্চ চলা নাশকতায় ইন্ধন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় জামাত নেতা শাহজাহান চৌধুরীকে। গাজীপুরের কালিয়াকৈরে সড়ক উন্নয়ন প্রকল্প 2-এর ঠিকাদার প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেডের বেইজ ক্যাম্পে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের ছুরিকাঘাতে 5 নিরাপত্তা কর্মী আহত হয়। পুলিশের সুপর্দ করা হয়েছে ডাকাত দলের 2 জনকে। পুলিশ ও নিরাপত্তা কর্মীরা জানায়, শুক্রবার রাতে 20 থেকে 25 জন ক্যাম্পের ভিতর ঢুকে অস্ত্রের মুখে নিরাপত্তা কর্মীদের জিম্মি করে রাখে। এরপর ক্যাম্পে থাকা বৈদ্যুতিক মোটর, ট্রান্সফরমার, গাড়ির ব্যাটারি সহ বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়। এ সময় 2 ডাকাতকে আটক করে গণপিটুনি দেয় নিরাপত্তা কর্মী ও স্থানীয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত 2 ডাকাতকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজে ভর্তি করে। অন্যদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ঈদের আগের 1 মাসে দেশে অনলাইনে বিক্রি হয়েছে 1,500 কোটি টাকার পণ্য। এটি আগের বছরের চেয়ে প্রায় 50% বেশি। এবার পোশাক বিক্রি ছাড়াও করোনার লকডাউনে ইফতার ও নিত্যপণ্যের চাহিদাও বেশি ছিল, জানিয়েছে অনলাইন বিক্রেতাদের সংগঠন ইক্যাপ। এদিকে পণ্য সরবরাহ বিধিনিষেধ শিথিল থাকায় বেচাকেনায় বেগ পেতে হয়নি, জানান ব্যবসায়ীরা। করোনার সংক্রমণ ঠেকাতে রোজার আগেই সারা দেশে লকডাউনের ঘোষণা দেয় সরকার। মার্কেট, শপিং মলগুলো বেশ কিছুদিন বন্ধ থাকায় কেনাকাটা চলে অনলাইন শপে। ঈদের আগে শপিং মলগুলো খুলে দিলেও করোনা ঝুঁকি এড়াতে অনেকেই অনলাইনে কেনাকাটা সেরেছেন। আমি এবার অনলাইন থেকে শার্ট ও টুকিটাকি কেনাকাটা করেছি। আমার পরিবারের জন্য অনলাইন থেকে কেনাকাটা করেছি। আমি আর আমার ফ্যামিলি আমরা সবাই মনে করেছি যে অনলাইন শপিংটাই আসলে সেফেস্ট অপশন, মানুষের ভিড়ে না গিয়ে। করোনার স্বাস্থ্য ঝুঁকি কমাবার জন্য এবছর আমি শপিং করার জন্য কোনো শপিং সেন্টারে যাইনি। আমি সব কেনাকাটা অনলাইনে করেছি। অনলাইন বিক্রেতারা জানান, গেল বছরের তুলনায় এবারের ঈদে পণ্য বিক্রি বেড়েছে প্রায় 50%। মোট 1,500 কোটি টাকার বিক্রির মধ্যে 70% পোশাক এবং বাকি 30% নিত্যপণ্য, ইফতার ও অন্যান্য খাদ্য সামগ্রী। বিধিনিষেধ কিছুটা শিথিল হওয়ায় পণ্য সরবরাহেও কোনো সমস্যা ছিল না। এবারের ঈদের সেলটা প্রায় দ্বিগুণ ছিল। এর কারণ গত বছর মোটামুটি অনলাইন বেস ছিল, আর এবছর সরকারের পদক্ষেপের কারণে রোজার মাসে কিছুটা শিথিল করা হয়েছিল লকডাউন। ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জানিয়েছে, করোনার কারণে এবারের ঈদে অনেক নামি দামি ব্র্যান্ডও অনলাইনে তাদের পণ্য বিক্রি শুরু করে। ক্রেতাদের ব্যাপক চাহিদার কারণে 24 ঘন্টা পণ্য সরবরাহে সরকারের কাছ থেকে অনুমতিও নেওয়া হয়। এবার ব্র্যান্ড শপগুলো অনলাইনে বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে। তাদের বিক্রি হওয়ার কারণে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে বাস্কেট ভ্যালু অনেক বেড়ে গিয়েছে। গত বছর এটা 1500 টাকা নিচে ছিল, এই বছর সেটা 2,000 টাকার মতন হয়ে গেছে। তবে বছর জুড়ে করোনার প্রভাবে লোকসানে ছিলেন অনেক উদ্যোক্তা। পুঁজির অভাবে ভালো ব্যবসা করতে পারেনি তারা। তাই ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ বিতরণের শর্ত শিথিল করার আহ্বান জানায় সংগঠনটি। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদে নিচ্ছে আরও একটা বিরতি। বিরতির পর ফিরে অন্যান্য সংবাদের সঙ্গে থাকবে। ফিলিস্তিনে মৃতের সংখ্যা বেড়ে 140। চীনের মঙ্গল অভিযান, মহাকাশযান জুবং এর সফল অবতরণ। ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সংঘাত। কয়েকদিন ধরে গাজায় সংঘর্ষ চললেও এবার পশ্চিম তীরেও হামলা চালিয়েছে ইসরায়েল।
হামলায় আরও 11 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 140 জনে। এর মধ্যে রয়েছে 40 শিশু এবং 21 জন নারী। সোমবার থেকে এ পর্যন্ত আহত হয়েছে অন্তত 950 জন। এক সপ্তাহ ধরেই অশান্ত ফিলিস্তিন। আকাশ ও স্থলপথে ইসরায়েলের অব্যাহত হামলায় বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে সংঘাত। তবে কোনো কিছুতেই সহিংসতা থামানোর ইঙ্গিত দিচ্ছে না দুই পক্ষ। প্রথম থেকে ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষের কেন্দ্রবিন্দু গাজা হলেও এবার সংঘাত ছড়িয়েছে পশ্চিম তীরেও। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে দুই পক্ষের সংঘর্ষ বাধে। ইসরায়েলি সেনাদের গুলি, গ্রেনেডের জবাবে ইট পাটকেল ছুড়ে ও রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন নিরস্ত্র বিক্ষোভকারীরা। সংঘর্ষ ছড়ায় বেথলেহেম এবং জেরিকা শহরেও। মূলত হামাসের রকেট হামলা বন্ধ করার জন্যই এই অভিযান চালানো হচ্ছে বলে দাবি ইসরায়েলের। পাল্টা রকেট নিক্ষেপ থামায়নি হামাসও। জাতিসংঘ বলছে সংঘাতের কারণে ঘর ছাড়তে বাধ্য হয়েছে অন্তত 10,000 ফিলিস্তিনি। এ সংঘাত ধীরে ধীরে মানবিক বিপর্যয়ের দিকে অগ্রসর হচ্ছে জানিয়ে দুই পক্ষের প্রতি দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে সংস্থাটি। এর আগে শুক্রবার গাজার বাইরে অবস্থান নিয়ে ফিলিস্তিনিদের ঘরবাড়ি লক্ষ্য করে গোলাবর্ষণ করে ইসরায়েল। মাত্র 40 মিনিটের অভিযানে নিহত হয় 13 ফিলিস্তিনি। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা পঞ্চম দিনের মতো ভারতে কিছুটা কমেছে করোনার সংক্রমণ। তবে বিশ্বে একদিনে প্রাণহানি ও শনাক্তের এখনও শীর্ষে দেশটি। 24 ঘন্টায় দেশটিতে মারা গেছে 3,800-র বেশি মানুষ এবং আক্রান্ত 3,26,000-এর বেশি। এ নিয়ে ভারতে মোট আক্রান্ত 2,43,00,000-এর বেশি এবং মৃত্যু 4,32,000। ভারতে করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ ও টিকা অভিযান নিয়ে উচ্চ পর্যায়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। এরই মধ্যে শনিবার বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলমান সংক্রমণ রোধে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন ওই বৈঠকে। इस कोरोना वायरस के कारण हम अपने बहुत से करीबियों को खो चुके हैं। এই মহামারীটি গত 100 বছরের সবচেয়ে নিকৃষ্ট। এই সময় আমরা অনেক কাছের মানুষকে হারিয়েছি। গত কয়েক মাসে দেশের জনগণ যে যন্ত্রণা সহ্য করেছেন, ঠিক ততটাই যন্ত্রণা আমি অনুভব করছি। अनेकों लोग। এদিকে ভারতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন জনগণকে সতর্ক করেছেন ব্ল্যাক ফাঙ্গাসের মতো সংক্রমণ গুরুত্ব সহকারে মোকাবিলা করতে। এ বিষয়ে অবহেলা করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। দেশটিতে করোনা নেগেটিভ হবার পরও ব্ল্যাক ফাঙ্গাসের মতো এক বিরল রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। গবেষণায় দেখা গেছে মহারাষ্ট্রে এই রোগের সংক্রমণ বেশি। দেশটির এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস শুক্রবার এক সতর্কবার্তায় বলেন, দ্বিতীয় বছরে এসে করোনা মহামারী আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। এই কঠিন পরিস্থিতি সামাল দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছে। ভারতের নতুন ভ্যারিয়েন্টে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ব্রিটেনে বিধিনিষেধ শিথিল করার ব্যাপারে বাধা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে ভারতে আটকে পড়া অস্ট্রেলীয় নাগরিকদের নিয়ে শনিবার বিমানে প্রথম ফ্লাইটে 80 জন যাত্রী নিয়ে দেশের উদ্দেশ্যে ছেড়ে যায়। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবছর করোনা মহামারী আরও ভয়াবহ আকার নিতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে একদিনে করোনায় মৃত্যু হয়েছে 12,800 মানুষের। নতুন শনাক্ত 6,97,000-এর বেশি। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 33,71,000। একদিনে ভারতের পর সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। 24 ঘন্টায় প্রাণহানি হয়েছে 2,000। এদিকে গত বছরের চেয়ে এবার করোনায় প্রাণহানি অনেক বেশি হতে পারে বলে শঙ্কা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়েসুস। মঙ্গল গ্রহের বুকে সফলভাবে অবতরণ করল চীনের মহাকাশযান জুরং। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে শনিবার এই ঘোষণা দেওয়া হয়। এর ফলে যুক্তরাষ্ট্রের পর মাত্র দ্বিতীয় দেশ হিসেবে মঙ্গলে মহাকাশযান পাঠানোর কৃতিত্ব দেখালো চীন। 6 চাকা বিশিষ্ট জুরং রোবটটি মঙ্গলের উত্তরাংশে ইউটোপিয়া প্ল্যাটিনিয়া নামে বিস্তীর্ণ অঞ্চলে অবতরণ করে। অবতরণের সময় রোবটটি একটি বিশেষ যন্ত্র এবং প্যারাশুট ব্যবহার করে।
এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যার মহাকাশযান সফলভাবে মঙ্গলের বুকে নামতে পেরেছে। জুরং রোবটটি মঙ্গলের কিছুদিন অবস্থান করে সেখানকার ভূতাত্ত্বিক নমুনা সংগ্রহ করবে। এরপর রোবটটি ফেব্রুয়ারি থেকে অবস্থান করা নাসার মহাকাশযানের সাথে যোগ দেবে। আবারও নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন কেপি শর্মা ওলি। শুক্রবার তাকে শপথ পড়ান বিদ্যা দেবী ভান্ডারী। পার্লামেন্টে আস্থা ভোটে হারলেও প্রধানমন্ত্রী হিসেবে ওলিকে বৃহস্পতিবার নিয়োগ দেন ভান্ডারী। নেপালের সংবিধানের ৭৮-এর ৩ ধারা অনুযায়ী পার্লামেন্টের সবচেয়ে বড় দলের নেতা হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। এর আগে সোমবার পার্লামেন্টে আস্থা ভোটে হারেন ওলি। দেশটিতে করোনা পরিস্থিতি সামলাতে ব্যর্থ হওয়ার অভিযোগে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। করোনাকালে দ্বিতীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে বিসিবি। রোববার থেকে শুরু হতে যাওয়া আনুষ্ঠানিক কার্যক্রম, কারণ সকালেই ঢাকা পৌঁছে যাবে শ্রীলঙ্কা দল। ৩ দিন হোটেলে কোয়ারেন্টিন শেষে কোভিড টেস্টের পর মিলবে অনুশীলনের সুযোগ। কুশাল পেরেরার নেতৃত্বে তারুণ্য নির্ভর লঙ্কানদের প্রথম মিশনে বাড়তি আগ্রহ সাবেকদের। নতুন যুগে প্রবেশ করছে শ্রীলঙ্কার ওয়ানডে ক্রিকেট। কুশাল পেরেরার নেতৃত্বে বাংলাদেশ সফর দিয়ে নতুন শুরুর অপেক্ষা। তারুণ্য নির্ভর দল প্রথম মিশনের জন্য প্রস্তুত। কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন সব ক্রিকেটার। স্বাস্থ্যবিধি মেনে দেশে অনুশীলন হয়েছে স্বল্প পরিসরে। অধিনায়ক পেরেরা ভয়ডরহীন ক্রিকেটের বার্তায় সতীর্থদের উজ্জীবিত রাখতে চাইছেন। এই সফরকে লঙ্কান ক্রিকেটে নবজাগরণের শুরু দেখছেন সাবেকরাও। কুশাল নিজস্ব স্টাইল নিয়ে আসবে। দেখার বিষয় সে কিভাবে দলের সেরাটা বের করে আনে। সে ভয়ডরহীন ক্রিকেটের কথা বলছে। তরুণদের নিয়ে সেটা সম্ভব। নতুনদের ক্ষেত্রে অভিজ্ঞতায় কোনো তিক্ততা যোগ হয়নি। নতুন অধ্যায় শুরুটা বাংলাদেশে হবে, এটা ভালো বিষয়। করোনাকালে উইন্ডিজের পর শ্রীলঙ্কাকে আতিথ্য দিতে প্রস্তুত বাংলাদেশ। জৈব সুরক্ষা বলয়ে পুরোপুরি নিশ্চিত থাকার সুযোগ নেই। বাড়তি সতর্কতায় 2 জন চিকিৎসক নিয়ে আসবে শ্রীলঙ্কা। তারা ফিটনেসের পাশাপাশি স্বাস্থ্যবিধি রক্ষার বিষয় দেখভাল করবেন। ঢাকা পৌঁছে 3 দিনের কোয়ারেন্টিন, এরপর কোভিড টেস্ট উতরেই মিলবে অনুশীলনের সুযোগ। বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ 21 মে। একদিন বাদে প্রথম ওয়ানডে সিরিজের সব ম্যাচই হবে মিরপুরে। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ সন্ধ্যা শেষ করব, তার আগে শিরোনামগুলো আরেকবার। দেশে করোনায় আরও 22 জনের মৃত্যু। ভারতীয় ধরনে আক্রান্ত একজন ক্যান্সার জটিলতায় মারা গেছেন, বাকি 5 জন সুস্থ। করোনা সংক্রমণ ঠেকাতে সারা দেশে 23 মে মধ্যরাত পর্যন্ত বাড়ছে লকডাউন। আগামীকাল প্রজ্ঞাপন জারি। দেশে করোনা লকডাউনের মেয়াদ বাড়ায় 23 মে খুলছে না স্কুল কলেজ, জানালেন শিক্ষা উপমন্ত্রী। বিধিনিষেধের মধ্যেই ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছে মানুষ। পাটুরিয়া ফেরিঘাটে দক্ষিণাঞ্চল মুখ্য যাত্রীদের ভিড়। এ ছিল সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে।